অর্থ ও বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর উদ্যোগে ব্যাংক খাত নিয়ে আলোচনা চলছে। সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। কথা বলবো তার সঙ্গে। ইমন, ব্যাংক খাতের কি কি দুর্বলতা আলোচনায় উঠে এসেছে এবং প্রতিকার নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? হ্যাঁ, ইয়াসমিন সুবর্ণা, আজ আসলে আপনার ইকোনমিক রিপোর্টারদের যে শীর্ষ সংগঠন আছে ইআরএফ, সেই ইআরএফের আসলে ব্যাংক খাতের বর্তমান যে চ্যালেঞ্জ এবং এইসব চ্যালেঞ্জ আসলে প্রতিকারে কী করণীয় আছে সেই নিয়ে কিন্তু একটি সেমিনার চলছে। এবং সেমিনারে আসলে বিশেষ করে যে বিষয়গুলো উঠে এসেছে সেটি হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশের যে বাজেট, সেই বাজেটের কিন্তু আপনার প্রায় 80% মতো, আপনার 80%-এরও বেশি আসলে যে খেলাপি ঋণ, সেই কথাটি কিন্তু আপনার বারবার উঠে এসেছে, উচ্চারিত হয়েছে এখানে। একই সাথে আপনার বাংলাদেশ ব্যাংকের যে স্বায়ত্তশাসন, সেই স্বায়ত্তশাসনের বিষয়টি নিয়েও কথা হয়েছে। এবং আপনি জানেন যে 5টি ব্যাংক আপনার মার্জ হয়ে আপনার তারা কার্যক্রম আসলে শুরু করেছে, সেই কার্যক্রমের কতদূর অগ্রগতি হলো, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে। ইয়াসমিন সুমনা, আসলে এখানকার যে সেমিনারের যে বিস্তারিত আলোচনা সে সম্পর্কে জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি অ্যান্ড সিও জনাব সৈয়দ মাহবুবুর রহমান। আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবো। জনাব সৈয়দ মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। ধন্যবাদ আপনাকে। জি, আপনার কাছে আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আজকে আপনার যে আমাদের এই সেমিনার, ব্যাংক খাতের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো কী কী চ্যালেঞ্জ উঠে এসছে? না, ব্যাংক খাতে তো মূলত 3টি চ্যানেল। একটা হচ্ছে এনপিএল, আপনার সবাই একটা আপনি যেটা বললেন প্রায় 6.5 লক্ষ কোটি টাকা। তারপরে গভর্নেন্স একটা ইস্যু আছে, এবং আরেকটা ইস্যু হচ্ছে ক্যাপিটাল এডিকুইসি। কারণ আপনি জানেন যে আমাদের যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা দরকার 12.5%, সেটা প্রায় এখন 3% নেমে এসছে। সো স্বাভাবিকভাবে একটা ব্যাংকের মূল স্তম্ভ হচ্ছে ক্যাপিটাল। আরেকটা হচ্ছে গভর্নেন্স, আপনি কি ব্যাংকটি কীভাবে চালাবেন, কীভাবে চলবে, কার কী রেসপন্সিবিলিটি আছে, সে কোর্স কাজ করছে কিনা, মানুষকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে কিনা। এবং আজকে ব্যাংকিংয়ের যে অবস্থায় হয়েছে, এটা মূল কারণ কিন্তু গভর্নেন্স। যদি গভর্নেন্স অ্যাবসলিউটলি ফেল করেছে, একটা স্ট্রাকচারাল উইকনেস ক্রিয়েট হয়েছে, সেটা একটা। আর একটা যেটা, এই যে গভর্নেন্স ফেলিওরের জন্য যে ঘটনা ঘটেছে, যে আমরা যত্রতত্র যেভাবে যে লোন দিয়েছে, কোনো ডিউ ডিলিজেন্স ছিল না, এবং ইনফ্লুয়েন্সড হয়ে গেছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়েছে, ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্স হয়েছে, এবং সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আজকে এনপিএলের একেবারে বার্ডেন হয়ে আছে আমরা বাংলাদেশে। এই 3টা মূল সমস্যা এখন এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। তো এসব চ্যালেঞ্জ মোকাবেলা আসলে করণীয় কি বিষয় উঠে এসেছে? একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অলরেডি গভর্নেন্সে কাজ করছে, তারা বিভিন্ন ধরনের সুপারভিশন অলরেডি ইমপ্লিমেন্ট করছে। তারা আগামী 1 জানুয়ারি থেকে রিস্ক বেস সুপারভিশন করছে। আগে যেমন অনেকগুলো সুপারভিশন ছিল, ওগুলো সব প্রায় 16 থেকে 17 ডিপার্টমেন্টে একীভূত করে এখন ওয়ান সাইজ ফিটস অল। আগে এমনটা ছিল, আপনার যে অবস্থায় হোক না কেন, আপনাকে এক ধরনের মেডিসিন দেওয়া হবে। এখন ডিপেন্ডিং অন দ্য উইক পয়েন্ট, ডিপেন্ডিং অন দ্য ভালনারেবিলিটি অফ দ্য ব্যাংকস, তারা সেইভাবে এখন ওরা প্রেসক্রাইব করবে, সেইভাবে আসবে। এবং যে গভর্নর সাহেব বললেন যে অন দ্য বেসিস অফ দ্যাট, যদি কোনো ব্যাংকের কোনো উইক পয়েন্ট থাকে, সেই উইক পয়েন্ট থেকে রেমিডিয়াল তার একটা মেজার নেবে, এবং সেইভাবে যদি উঠে আসতে পারে ভালো কথা। অথবা বাংলাদেশ ব্যাংক তার বিআরওর ব্যাংকের অর্ডিন্যান্সের যে আওতায় যে ওনার পাওয়ার, সেই পাওয়ার ওরা টাকা অধিগ্রহণ করবে। তো সেটা গেল একটা। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক অলরেডি কিন্তু আপনার জানেন যে IFRS 9 ইমপ্লিমেন্ট করছে, তো প্লাস পিসিএ যেটা প্রোঅ্যাক্টিভ কারেক্টিভ অ্যাকশনগুলি ইমপ্লিমেন্ট করছে। এবং উনি যেটা বললেন, ওনারা কিন্তু ইনসলভেন্সি অ্যাক্টও ওনারা বোধহয় খুব সহসায় চেষ্টা করছেন। ওনারা ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের অলরেডি অ্যামেন্ডমেন্ট পাঠিয়েছেন সরকারের কাছে অ্যাপ্রুভালের জন্য। ওনারা বাংলাদেশ ব্যাংক অর্ডার যেটা 1972-এর, সেটাও পরিবর্তন করে পাঠিয়ে, যাতে করে বাংলাদেশ ব্যাংক যেন সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্স হিসাবে কাজ করতে পারে, এবং যেই ধরনের অ্যাকশনসগুলো নেওয়া দরকার সেগুলো করতে পারে। অ্যাট দ্য সেম টাইম তারা ডুয়েল অথরিটি, যেটা এখন ধরেন প্রাইভেট সেক্টর ব্যাংক বা সরকারি ব্যাংকের ডুয়েল অথরিটি আছে, যেমন মিনিস্টার অফ ফাইন্যান্স দেখছেন এখন সরকারি ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক দেখছেন বাংলাদেশ ব্যাংক, এটাকেও ওনারা একীভূত করার চেষ্টা করছেন। অনেক ধরনের কাজ ওনারা করেছেন, আপনারা জানেন, এবং সেইগুলোর মাধ্যমে চেষ্টা করছেন যাতে করে ব্যাংকিং সেক্টরে যে এখন অবস্থাটা আছে সেখান থেকে বেরিয়ে আসা যায়। সৈয়দ মাহবুবুর রহমান, আপনার কাছে সবশেষ যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, আপনি জানেন যে গভর্নর সাহেব আজকে বলছিলেন যে আপনার 5 ব্যাংকের আপনার নতুন লোগো উন্মোচিত হবে, এবং আপনার যে শাখাগুলো আছে সেটার বিষয়ে আপনার সিদ্ধান্ত নেবে, অর্থাৎ একটি করে শাখা সেখানে অপারেট হবে প্রত্যেকটি এলাকায়। তো সেখানে আপনার আমানতকারীদের একটি আপনার জিজ্ঞাসা যে আসলে তারা কবে থেকে টাকা পাবেন বা কিভাবে তারা পাবেন? যেটা গভর্নর সাহেব বললেন যে ওনারা বোধহয় ওনারা একটা অল্টারনেট অ্যাকাউন্ট খুলুন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে, এবং সেখানে টাকাটা ওনারা দিয়ে দিবে আপ টু 2 লাখ টাকা। এবং উনি আশা করছেন যে এই টাকাটা আপনি তৎক্ষণাৎ উঠিয়ে নেবেন না, আপনি টাকা রাখবেন। এবং ওনাদের যে যেটা বলছেন গভর্নর মহোদয় বলেন যে এই ব্যাংকের হায়েস্ট সাবস্ক্রাইব ক্যাপিটাল হবে। ওনারা শুরু করুন 20,000 কোটি টাকা দিয়ে। তো ওনারা মনে করছেন যে 20,000 কোটি যে আর্নিং যেটা হবে, সেটা দিয়ে ব্যাংক প্রথম বছর থেকে উইল রান ইন্টু প্রফিট।
বাট যেটা উনি বলছেন যে এটা সময় নেবে, এটা তো ওভারনাইট করা যাবে না, এটা মানুষের আস্থাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন পরবর্তী যে সরকার যারা আসবেন তারা কীভাবে অ্যাকশন নেবেন, সেন্ট্রাল ব্যাংকে কী ধরনের ইন্ডিপেন্ডেন্স দেওয়া হবে, সব কিছু নির্ভর করছে কীভাবে এই ব্যাংকটা চালানো যায়। বাট ডেফিনেটলি এটা একটা অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে। এখানে এরকম কোনো ব্যাংক মার্চ কিন্তু পৃথিবীগত হয়েছে কিনা জানি না, মানে উইক ব্যাংকগুলোকে একীভূত করা হয়েছে। আমরা দেখি গুড ব্যাংক ব্যাড ব্যাংক মিলে হয়তো হয়েছে, কিন্তু এরকম আর 5টা ব্যাংক মিলে হয়েছে, সেটা ডেফিনেটলি নিডস টু বি লুকড ইনটু। বাট যে শরিয়া বেসড ব্যাংক মনে করা হচ্ছে ইসলামী ব্যাংক যেরকম ঘুরে দাঁড়িয়েছে, যে গত বছর তার প্রায় অনেক টাকা ওরা 1 লক্ষ টাকার মতো তারা মোবিলাইজ করেছে। সো আশা করা হচ্ছে যে এই ব্যাংকটিও পারবে, ইসলামী ব্যাংক যদি পারে এই ব্যাংকটিও পারবে। জনাব সৈয়দ মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দীপ্তর দর্শকদেরও। ইয়াসমিন সুমনা, আসলে যেমনটি শুনছিলাম যে আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আমরা এমডি সাহেবের কাছ থেকে শুনছিলাম আসলে ব্যাংক খাতের যে বিভিন্ন সংস্কার কর্মসূচিগুলো নিয়ে কথা হচ্ছিল, কিংবা 5টি যে ব্যাংক একীভূত হচ্ছে সেইগুলোর বিষয়ে আপনার আমানতকারীরা কীভাবে তাদের টাকা পাবেন, টাকা ফেরত পাবেন, সে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হয়েছে আজকের এই সেমিনারে। তো পরবর্তীতে আপনাকে আরও বিস্তারিত আমি জানাতে পারবো। ইয়াসমিন সুমনা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল ইআরএফ কার্যালয় থেকে। ইমন, ধন্যবাদ আপনাকে। ছেঁড়া ফাটা, পোড়া বা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাওয়া নোটের বিনিময় মূল্য ফেরত দেওয়ার বিষয়ে নতুন নীতিমালা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই বিধিমালার আওতায় এখন থেকে গ্রাহকরা বাণিজ্যিক ব্যাংক থেকেই নষ্ট নোটের বিনিময় মূল্য ফেরত পাবেন। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, গত 9 অক্টোবর বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান 2025 জারি করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক নোট রিফান্ড রেগুলেশন 2012 রহিত করা হয়েছে। জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন অব্যাহত রাখার স্বার্থে ব্যাংক শাখা থেকে বিধি মোতাবেক ছেঁড়া ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের বিনিময় মূল্য প্রধান ও দাবিযোগ্য নোট সংক্রান্ত সেবা নিয়মিতভাবে দিতে হবে। এ ধরনের সেবা দেয়ায় কোনো ব্যাংক শাখার অনীহা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগুনে পোড়া নোটের ক্ষেত্রে আবেদনকারীকে সরাসরি বাংলাদেশ ব্যাংকের নিকটস্থ অফিসের হেল্প ডেস্ক দাবি শাখায় যোগাযোগ করতে হবে এবং নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।